অ্যাগেইন মার্ভেল তাদের ফেজ 6 এর প্রথম মুভিটা রিলিজ করে দিয়েছে, যেটার নাম হচ্ছে ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ। তো এই ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ মুভিটা টেক প্লেস করে আর্থ 828, যেটা মার্ভেলের মেইন ওয়ার্ল্ড আছে আর্থ 616, ওইটা থেকে টোটালি ডিফারেন্ট একটা জায়গাতে টেক প্লেস করে, যে জায়গায় আলাদা একটা স্টোরির সাথে ক্যারেক্টার গুলোকে ইন্ট্রোডিউস করানো হয়েছে। রেড রিচার্ড অ্যাজ এ মিস্টার ফ্যান্টাস্টিক, সু স্টর্ম অ্যাজ এ ইনভিজিবল ওমেন, জনি অ্যাজ এ হিউম্যান টর্চ, বেন অ্যাজ এ থিং। প্রথমে মুভি শুরুতে দেখানো হয় সু স্টর্ম আসলে গর্ভবতী। পাওয়ারটার পর থেকে তারা অনেকভাবে ট্রাই করতেছে সন্তান নেওয়ার জন্য, কিন্তু কোনোভাবে সন্তানটা হচ্ছে না। কিন্তু একটা ডিভাইসই তাদের ভরসা ছিল, ডিভাইসের মাধ্যমে তারা বুঝতে পারে যে তাদের একটা সন্তান আসতেছে। বিশ্বাসই করতে পারেন নাই, কারণ তারা এত চেষ্টা করছে এই সন্তানটা নেওয়ার জন্য, বাট কোনোভাবে পসিবল হচ্ছে না। বাট হঠাৎ করে এমন কি হয়ে গেল, সিনটা কাট হয়ে যাওয়ার পর তাদেরকে ইন্ট্রোডিউস করে দেওয়া হয় যে হচ্ছে ফ্যান্টাস্টিক ফোর কিভাবে তাদের শক্তিটা পাইছে, যে নেক্সট বেবিটা আসতে চলেছে তার নিয়ে অনেক মাথামাথি শুরু হয়ে যায় যে ওই বেবিটাও কি নতুন পাওয়ারের সাথে আসবে কিনা। পৃথিবীর মানুষ এটা জানার জন্য অনেকটা আগ্রহে বসে আছে। 828 এ একটা অবতার হয় লেডি সিলভার সার্ফার। আমি জাস্ট এটা বুঝতেছি না যে মার্ভেল কেন সব বিষয়ে মেয়ে ক্যারেক্টার দিয়ে এখন বেশি প্রাধান্য দিচ্ছে, যে এটা আই ডোন্ট নো কেন জানি মার্ভেলের জন্য একটু হানিকরই মনে হচ্ছে সব বিষয়ে লেডি লেডি লেডি। ইভেন আপনি যদি নোটিস করে থাকেন অ্যাভেঞ্জার্স ইন গেমের একটা পর্যায়ে যে লেডির একটা গ্রুপ হয়ে যায়, গ্রুপটাই হয়ে থ্যানোসের সাথে মারামারি করে। আই ডোন্ট নো তো এটা কেন করতেছে আমি জানি না, এটার জন্য হয়তো কিছু না কিছু তো ইফেক্ট করতেছে। এসে লেডি সিলভার সার্ফার এসে সবাইকে বলে যে হচ্ছে তোমাদের কাছে অনেক অল্প সময় বেঁচে আছে, তোমরা জীবনে যা চাও ওইভাবে উপভোগ করে নাও। তারপর লেডি সিলভার সার্ফারটা এভাবে বলে পৃথিবী থেকে চলে যায় এবং সে গ্যালাক্টাসের কাছে চলে যায়, এবং পৃথিবীতে রেড রিচার্ডরা এটা বুঝতে পারে যে এ যে বলতেছে ঠিকই বলতেছে, কারণ ওরা বিভিন্ন প্রকার গবেষণায় দেখতে পারে যে হচ্ছে আশেপাশে অনেক প্ল্যানেটই কোনো না কোনোভাবে ডিস্ট্রয় হয়ে একদম গায়েব হয়ে গেছে। তো তারা বুঝতে পারে গ্যালাক্টাস নামে যে বিংটা আছে ওইটা অনেকটা বেশি পাওয়ারফুল, যে আমাদের প্ল্যানেটকে খেয়ে ফেলবে তাদের ক্ষুধা নিবারণের জন্য। সো তারা একটা নেগোসিয়েশনের জন্য তারা ভাবে নিয়ে যে হচ্ছে তারা গ্যালাক্টাসের সাথে যে কথা বলবে। সো তারা কি করে, তাদের নিজস্ব যে শিপটা আছে ওইটা রেডি করে 16 ঘন্টার মধ্যে, যাতে ওরা গ্যালাক্টাসের সাথে যে কথা বলতে পারে। আর আমি যা বুঝি না বা জানি না 96 এর যে টাইম লাইনটাতে এই স্টোরিটা টেক প্লাস করতেছে, ওই টাইমটাতে এত অ্যাডভান্স টেকনোলজি আছে ফ্যান্টাস্টিক ফোরের কাছে, মানে আর্থ 828 এ ওই লেভেলের টেকনোলজি হচ্ছে আপনি ব্ল্যাক হোলের মধ্যে যে লাইট অফ স্পিডে ট্রাভেল করতেছেন একটা বিং এর কাছে, তারপর এই লাইট অফ স্পিডে ট্রাভেল করে ওরা গ্যালাক্টাসের কাছে যায়। বাট গ্যালাক্টাস হচ্ছে সু স্টর্ম বা যাকে ইনভিজিবল ওমেন বলা হয়, তার পেটে যখন দেখতে পারে যে হচ্ছে ওই বাচ্চাটা, ও বুঝতে পারে যে এই বাচ্চাটা একটা পাওয়ারের সাথে জন্ম নিতে চলেছে, যে জায়গাতে ও ওই পাওয়ারটা দিয়ে ওর সারা জীবনের ক্ষুধা নিবারণ করতে পারবে বা এই অভিশাপ থেকে মুক্তি পাবে। সো গ্যালাক্টাস একটা নেগোসিয়েশনে আসতেছে, যে জায়গায় ও অফার করে ফ্যান্টাস্টিক ফোর রে যে তোমরা আমাদেরকে এই বাচ্চাটা দিয়ে দাও, তার বদলে আমি তোমাদের পৃথিবীকে একটা মানে জীবনযাপনের জন্য হচ্ছে একটা সুযোগ করে দিব। কিন্তু কোনোভাবে রেড রিচার্ড এন্ড সু স্টর্ম কোনোভাবে রাজি হয় না। তারা ওখান থেকে কোনোভাবে কেমন পালায়া চলে আসে নিজ পৃথিবীতে আসার পর পৃথিবীর মানুষেরা ওনাদের দিকে চেয়েছিল যে হচ্ছে রেড রিচার্ড কি করে, তা কোনোভাবে নেগোসিয়েশন করতে পারছে কিনা এই জিনিসটার সাথে, এই জিনিসটাকে কিভাবে থামাবে বা এই জিনিসটাকে কিভাবে আটকানোর চেষ্টা করে। যে জায়গাতে তারা স্বার্থপরের মতো বলতে থাকে যে হ্যাঁ তোমরা তোমাদের বাচ্চা কেন দিয়ে দিলে না, যে তাহলে তো আমাদের পুরো পৃথিবীটা বেঁচে যাইতো। কিন্তু রেড রিচার্ড বা হচ্ছে সু স্টর্ম এইসবের কোনো কিছুর অ্যান্সার দেয় না, উপায় খুঁজতে থাকে যে পৃথিবীকে তারা কিভাবে বাঁচাবে। তো রেড রিচার্ডের মুভির প্রথম দিকে একটু দেখানো হয় যে একটা টেলিপোর্টেশন ডিভাইস থাকে, যেটার জন্য হচ্ছে ও একটা জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করতে পারে। তো ওইটা প্রথমে সীমাবদ্ধ থাকে 6 মিটারের মধ্যে, কিন্তু ও পুরো পৃথিবীটাকে একটা জায়গা থেকে অন্য জায়গায় টেলিপোর্ট করার চিন্তা ভাবনা করে, যেটা হচ্ছে 6000 কোটি বছর বা অন্য শত শত কোটি বছর পরেও হচ্ছে গ্যালাক্টাস ওই জায়গায় যা পৌঁছাতে পারবে না বা পৃথিবীটাকে আর খাইতে পারবে না। তো ও পৃথিবীর মানুষের কাছ থেকে হেল্প চায়, যাতে আমাকে এই মেটেরিয়ালস গুলো দিয়ে হেল্প করেন, যাতে করে আমি পৃথিবীটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করতে পারি, যাতে গ্যালাক্টাস আমাদেরকে খাইতে না পারে, আমরা আবার সুখ শান্তিতে বসবাস করতে পারি। আলাদা আলাদা জায়গায় টেলিপোর্টেশন ডিভাইস বসানো হয়, যাতে করে পৃথিবীটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা যায়। পৃথিবীর সকল মানুষ এতে হেল্প করে, কিন্তু টাইমটাতে ট্রান্সফার করা হবে ওই টাইমটাতে লেডি সিলভার সার্ফার এগেইন চলে আসে এবং ওইগুলো ডিস্ট্রয় করে দিতে থাকে। কি বলবো, লুচ্চা ছেলে জাতের কারবার আর কি। যে জায়গায় হচ্ছে জনি দ্য হিউম্যান টর্চ
ও হচ্ছে লিটারালি জাস্ট কোনোভাবে ওই লেডি সিলভার সার্ভারের প্রেমে পড়ে যায় এবং তাকে কনভিন্স করার ট্রাই করে তুমি এমনটা কেন করতেছো আমার পৃথিবীর সাথে। ওই লাস্টের যে ফাইটটা আছে ওইটাতে, কারণ গ্যালাক্টাস ইচ্ছে করলে অনেক একটা চুটকির মাধ্যমে সবকিছু শেষ করে দিতে পারতো কোনো ঝামেলা ছাড়া, বাট ওই জায়গায় ওর পাওয়ারটা অনেক লেস দেখানো হয়। ও গ্যালাক্টাসকে শুধু ওয়াক ওয়ে দেখানো হয় যে অক করে আসতেছে এন্ড ওকে আটকানোর চেষ্টা করতেছে, গ্যালাক্টাস তেমন কিছু করতেছে না, জাস্ট একবার রিচার্জকে ধরে এইরকম করে স্ট্রেচ করার ট্রাই করে। যে কমিকটা সম্পর্কে জানি ওই জায়গাতে গ্যালাক্টাস এতটা পাওয়ারফুল এইরকম জাস্ট হা করবে আর পুরো প্ল্যানেটটা ডিস্ট্রয় করে দিবে, বাট এই জায়গায় ডিফারেন্ট ভাবে পোর্ট্রে করা হয়েছে গ্যালাক্টাসের পাওয়ারটাকে। আপনি যদি মার্ভেলের ফেজ 4 and 5 দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে মার্ভেল এই টাইমগুলোতে এসে অনেক বড় বড় ক্যারেক্টারদের ইন্ট্রোডিউস করতেছে, বাট অনেক লেস পাওয়ারের সাথে। আবার কিছু কিছু ক্যারেক্টারদের ইন্ট্রোডিউস করতেছে অনেক লেস মনে হইতেছে কিন্তু অনেক পাওয়ারের সাথে। আমরা চাচ্ছিলাম যে হচ্ছে কোনোভাবে ফাইট করার পর এক্সপেকটেশনটা, আমি সত্যি বলতে আমি চাই না যে কেউ মুভিতে মারা যাক, বাট আপনি যদি একটা ইমোশন বিল্ড করতে চান তাহলে আপনাকে কাউকে না কাউকে তো মেরে ফেলতে হবে। তো ওই জায়গাতে আমার মনে হইতো যে সুস্ট্রমকে মেরে ফেলছিল, আবার তাদের ছেলে ব্রিকলেন রিচার্ড এতটা পাওয়ারফুল যে হচ্ছে ও তার নিজস্ব পাওয়ার দিয়ে ওর মাকে আবার জীবিত করে দেয়, যে জায়গায় আমার আমার একটা মনে হয়েছে ওই জায়গায় প্রপার যে সুস্ট্রম যখন মারা যায় তো ওই রকম একটা ইমোশনাল ফিল হয় না, আবার যখন বেঁচে ওঠে তখনও একটা ইমোশনাল ফিল হয় না। তো ওই জায়গায় একটু লিটল বিট ডিসঅ্যাপয়েন্টেড ফিল হয় যে মুভির স্টোরি লাইন আপটা নেই, কেউ না কেউ তো মারা লাগতো। আপনি যদি প্রিভিয়াস মার্ভেল মুভি কনজিউম করে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন আমি কিসের কথা বলতেছি। মার্ভেল মুভির মধ্যে অলওয়েজ একটা চার্ম, একটা আলাদা লেভেলের ভাইব কাজ করে, যেটা এই মুভিতে কোথাও না কোথাও একটা মিসিং ছিল। আপনি যদি আগেও মার্ভেলের মুভি দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে ফেজ 1, 2, 3 একটা মার্ভেলের একটা গোল্ডেন পিরিয়ড চলতেছিল, নট জাস্ট গোল্ডেন পিরিয়ড, অনেক ভালো একটা পিরিয়ড চলতেছিল যে জায়গায় মার্ভেল আমাদেরকে, আমি নিজে অ্যাজ আ মার্ভেল ফ্যান হিসেবে বলতে পারবো ওই টাইমটা ছিল মার্ভেলের জন্য একটা গোল্ডেন পিরিয়ড, যে জায়গাতে মার্ভেলের একের পর এক ব্লকবাস্টার আসতেছিল, কাহিনী সেট আপ একটার পর আরেকটার কানেকশন আমরা দেখার জন্য, ওই ইভেন পোস্ট ক্রেডিট সিন দেখার জন্য আমরা ইভেন পাগল হয়ে থাকতাম যে এটার সাথে এটার কানেক্টেড, আর কিছুই হয় না ওই জায়গাতে। তো লিটল বিট ডিসঅ্যাপয়েন্টেড। আর আমি বলবো যে পোস্ট ক্রেডিট সিনও অনেকটা ডিসঅ্যাপয়েন্ট করে দেয় মুভিটা, যে আমরা আশা করছিলাম যে হচ্ছে R6 on the 6 এর সাথে কোনোভাবে কানেক্ট করে দিবে জিনিসটা, বাট ওয়ান্স ডক্টর ডুম আসে অ্যান্ড তাদের যে ছেলেটা থাকে ব্রিকলেন রিচার্ড ওকে হচ্ছে ধরে হচ্ছে তার ওকে মার্কসটা দেখায় আর কি, ডক্টর ডুমের মার্কসটা দেখায়। ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপে খারাপ পোস্ট ক্রেডিট সিন ছিল না, খারাপ ছিল না, বাট ডিসঅ্যাপয়েন্টিং ছিল। হ্যাঁ ডিসঅ্যাপয়েন্টিং ছিল যে হচ্ছে আপনি ডক্টর ডুমকে দেখে দেবেন অ্যান্ড আমরা ক্রেজি পাগল হয়ে যাব, এমনটা না। আমরা জাস্ট এইটা চাইতেছিলাম যে হচ্ছে ভালো প্রপার একটা সেট আপ, একটা বিল করা হোক যাতে এর সাথে এর কানেকশনটা প্রপারলি বোঝা যায়। তো দ্যাটস ইট ফর টুডে। মাই নেম ইজ রান কেজি, ইউ আর ওয়াচিং আর কিডজন, and we meet again. Tada.